ক্লাস 10 এর আজকে একটা নতুন অধ্যায় আমরা পড়ব পর্যায় সারণী। তো আগের আমার চ্যাপ্টারগুলো যারা দেখোনি তোমরা ডেসক্রিপশনে একটা লিংক আছে দেখতে পারো। চলো আজকে আমরা পর্যায় সারণী সম্পর্কে জানি। তাহলে পর্যায় সারণী এটার মানে কি? দেখো একটা আমরা এমন ছক বানাবো যেটার মধ্যে সকল মৌলগুলোকে অবস্থান করা হবে, সেটা হবে পর্যায় সারণী। এবার এগুলো আমরা ডিটেলসে জানবো, এখন জাস্ট মনে রাখো এমন একটা ছক হবে যেটার মধ্যে আমাদের যত মৌল আছে সেগুলোকে একটা ছকের মাধ্যমে রাখবো। কেন রাখবো, কি কারণে, সবকিছু আমরা ধীরে ধীরে জানবো। তাহলে প্রথমে যদি বলা হয় দেখ আমরা কি মৌল আছে, দেখো আমাদের প্রকৃতিতে অনেকগুলো মৌল পাওয়া যায় এবং তাদের মধ্যে আবার অনেক মৌল আমরা মানুষ নিজেরা তৈরি করে দিয়ে এইভাবে দেখো মোট 118টি মৌল আছে, বোঝা গেল? তাহলে মোট 118টি যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা একটা ছকের মাধ্যমে সাজাবো, সেটা হয়ে যাবে পর্যায় সারণী। তাহলে এবার জানবো যে আমরা কেন সাজাবো, কি করতে হবে। এবার দেখো যেহেতু পর্যায়ে যে সারণী আছে সেই বিভিন্ন মৌল সেগুলোকে যদি আমরা আলাদাভাবে ধরো পড়াশোনা করতে যাই, মানে ধরো আমরা হাইড্রোজেন নিয়ে গবেষণা করছি, তো সেটাতে অনেক বেশি সময় চলে যাবে, কারণ হাইড্রোজেন থাকলো আর বাকি যত মৌল আছে 117টি সেগুলোকেও আমাদের জানতে হবে। তার জন্য একটা পর্যায় বা শ্রেণী তৈরি করা হয়, সেগুলোর সাহায্যে আমরা ধরো আমরা হাইড্রোজেনকে পড়াশোনা করলাম বা ধরো লিথিয়াম আছে সেটাকে যদি আমরা দেখতে পারি, তাহলে বাকি তার শ্রেণীতে যে জিনিসগুলো থাকবে সেগুলোর যেটা ধর্ম সেটার মধ্যে মিল দেখা যাবে, তার জন্য পর্যায় সারণী তৈরি করা হয়। কিভাবে দেখো আমরা ডিটেলসে জানবো। আমি বলছি ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটে আছে। তো এখানে যদি আমরা শুধুমাত্র লিথিয়াম সম্পর্কে জানতে পারি তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম আমরা দেখো এখান থেকে জানতে পেরে যাব। তার মানে আমাদের একটার বদলে আমরা তিনটে জানতে পারলাম। তো এই সব কারণে দেখো আমরা পর্যায় সারণী জিনিসটা তৈরি করব। তাহলে কিভাবে করব, দেখো পর্যায় সারণী তৈরি করার জন্য একটা নিয়মের দরকার, মানে ধরো আমরা একটা কোনো কিছু বানাবো তাহলে সেটা একটা নিয়মের সাহায্যে বানাতে হবে। তো এবার এখানে আমরা যে নিয়মগুলো বিভিন্ন বৈজ্ঞানিক আছে সেগুলো বলবেন এবং তারপরে আমরা জানবো। দেখো প্রথমে একটা নিয়ম আছে, তোমাদের বইয়ে দেখবা লেখা আছে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। তো সেটা আমরা জানবো, বোঝা গেল? মানে পর্যায় সারণী তৈরি করার জন্য আমাদের একটা নিয়ম প্রয়োজন বা সূত্র, সেটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আছে দেখো বিভিন্ন বৈজ্ঞানিক আছে, তো প্রথমে আছে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। তোমরা লিখো ডোবে রাইনারের, আমি যেগুলো লিখবো তোমরা পরপর লিখবা ত্রয়ী সূত্র। এখন নোট বানাও, চ্যাপ্টারের শেষে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। তাহলে কি হয় ডোবেনারের ত্রয়ী সূত্র? দেখো বিজ্ঞানী ডোবেনার একটা সূত্র দিয়েছিলেন, সেটা হলো ডোবেনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী কেন বলা হয়, কারণ এখানে তিনটি মৌলকে পরস্পর ধরা হবে। কিভাবে আমি ওটা বললাম, দেখো ধরো আছে লিথিয়াম আছে, সোডিয়াম আছে এবং পটাশিয়াম আছে, এই তিনটি মৌলকে ধরো আমরা লিখলাম। তাহলে এবার এগুলোর মধ্যে দেখো ধর্মের মিল দেখা যাবে। কিভাবে, দেখো ডবেরাইনার বলেছিলেন যে আমরা এমনভাবে তিনটি মৌলকে সাজাবো যাতে তাদের যে মাঝের যে মৌলটি আছে, মাঝের মৌল তার ভর কত হয়, সোডিয়ামের ভর কত 23, সেটা দেখো এদের এটা 7 হয় আর এটার কত হয় 39, আশা করছি মুখস্থ করেছো। তাহলে এটার 7, এটার 23, এটার 39, তাহলে তিনি বলেছিলেন যে দেখো প্রথম এবং তৃতীয় যেটা ভর আছে তাদের যোগফল করব আমরা, দিয়ে সেটাকে যদি গড় করা হয় মানে 2 দিয়ে ভাগ, গড় মানে, তাহলে সেটা কত আসবে অ্যান্সার 39 আর 7 কত 46, 46/2 মানে 23। সেই 23টা দেখো ওই মাঝের মৌলটার সাথে সমান আসবে, বোঝা গেল? দেখো 23, এটা 23। তাহলে ডোবেরাইনের সূত্রটা বোঝা গেল। তিনি কি বলেছিলেন, তিনটি মৌল পরস্পর সাজাবো দিয়ে মাঝের যে মৌলটি আছে সেটা বাকি যে অন্য দুটি মৌল আছে তাদের ভরের গড়ের সাথে সমান হবে। তাহলে এইভাবে আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে আমি আচ্ছা এইভাবে তিনটি করে সাজাবো দিয়ে সেটার সাহায্যে আমরা সূত্র দিয়ে আমরা পর্যায় সারণী বানাবো। আচ্ছা এইভাবে দেখো প্রথম আমাদের ডোবেরাইনারের সূত্রটা এলো। এবার যদি বলা হয় তাহলে ডোবেরাইনের সূত্র হয়ে গেল, এবার আমরা পর্যায় সারণী বানাবো। কিন্তু দেখো ডোবেরাইনের সূত্রটা ছিল যদিও ভালো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা কার্যকরী হয় না। কেন হয় না, আমরা পর্যায় সারণী মেন্ডেলফের সূত্রতে তৈরি করেছিলাম, ডোবেরাইনের সূত্রতে তৈরি হয়নি। কারণ কি, দেখো এখানে ফ্ল আছে, এই যে সূত্রটা আছে শুধুমাত্র কয়েকটি মৌলের ক্ষেত্রে কাজ করে, বোঝা গেল? 118টি মৌল আছে তার মধ্যে কয়েকটি ক্ষেত্রে কাজ করে, তার মানে বাকি তো কাজই করবে না। তার মানে এই যে ধর্মটা এটা কাজ হবে না, কারণ এক্ষেত্রে সব মৌলের ক্ষেত্রে কাজ হবে না, দিয়ে পর্যায় সারণীটা তৈরি করা সম্ভব নয়। তাহলে বললাম এই যে ত্রয়ী সূত্রটা কেন আবার বাতিল হয়েছিল সেটা আবার আমরা বলবো, কারণ এগুলো শুধুমাত্র কয়েকটি মৌলের ক্ষেত্রে ক্রিয়াশীল হয়। তাহলে প্রথমে সূত্রটা লিখে নাও। আচ্ছা এগুলো কেন আমাদের জানতে হবে, কারণ এগুলোর সাহায্যে আমরা সবকিছু শিখতে পারবো। দেখো তাহলে প্রথমে ডোবেরাইনের যেটা বললাম ত্রয়ী সূত্র আমি বলছি তোমরা লিখো, তারপরে উদাহরণ দিয়ে ভালোভাবে লিখতে হবে, আমি যা বলবো একটু লিখে নিবা, ঠিক আছে? তাহলে দেখো ডোবেরাইনের সূত্র কি বললাম, রাসায়নিক ধর্মে মিল আছে
এমন এমন তিনটি মৌলকে ভরের পারমাণবিক ভরের অনুসারে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক ভর বাকি দুটির পারমাণবিক ভরের গড়ের সমান হয়। এটা হয়ে গেল সূত্র, তোমরা লিখে নাও। এখানে কয়েকটা বিষয়, প্রথমে রাসায়নিক ধর্ম মানে কি দেখো, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুটো মিল দেখা যায়, এক্ষেত্রে রাসায়নিক ধর্ম বলা হয়েছে। এবার দেখো, এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের অনুসারে, এটার মানে কি তাদের পারমাণবিক ভরটা ধীরে ধীরে বাড়বে না কমবে, অবশ্যই বৃদ্ধি পাবে। দেখো আমি বলছিলাম এখানে যেমন লিখবা, যেমন ধরো আমি বললাম এটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে এটা কি হলো দেখো, এটা 7, এটা কত বললাম 23, এটা হচ্ছে 23, আর এটা কত 39, 39। তাহলে এখানে দেখো ধীরে ধীরে কি হলো, বৃদ্ধি পেল। তো এটা বলা হয়েছে যে যদি পারমাণবিক ভরটার অনুসারে সাজানো হয়, তাহলে মাঝের মৌলটির পারমাণবিক ভর এই মাঝেরটা বাকি দুটোর যোগফলের সাথে সমান হবে। তোমরা একটু এইভাবে দেখিয়ে দিবা যে 7 + 39/2 সমান কত হয় 23, 23 সমান সোডিয়াম, এইভাবে লিখে দাও, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা ছিল দেখো আমাদের ডোবেরাইনারের সূত্র। ঠিক আছে, এবার আরেকটা পয়েন্ট তোমরা এখানে লিখে নাও, এটা কেন বাতিল হয়েছিল। এই সূত্রটি ব্যবহার হয় না, কারণ এটি কয়েকটি মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। মানে সব মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, তার জন্য এই সূত্রটা ক্রিয়াশীল হয় না। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই একটু লাইক করে দাও। নেক্সট এবার আমরা সূত্র দেখো জানবো। ডোবেরাইনারের পরে আরেকটা বৈজ্ঞানিক এসেছিলেন, তার নাম ছিল দেখো নিউল্যান্ড। ঠিক আছে, তো নিউল্যান্ডের এবার অষ্টক সূত্র বলা হয় সেটা জানবো। ডোবেরাইনারের পরে বিজ্ঞানী কে আছে নিউল্যান্ড, এবার নিউল্যান্ডের অষ্টক সূত্র সম্পর্কে জানবো। দেখো নিউল্যান্ড অষ্টক সূত্রে কি বলেছিলেন, যে কোনো একটা মৌল আছে, তাহলে সেই মৌলটার পরের 8 নম্বর মৌলতে আমরা যাব, দিয়ে সেটার মধ্যে ধর্মের মিল দেখা যাবে। আমি বলছি উদাহরণ দিয়ে, ধরো আমি সোডিয়াম ধরলাম, তাহলে আচ্ছা সোডিয়াম না অন্য কিছু ধরছি, ধরো লিথিয়াম ধরলাম, তাহলে লিথিয়ামের পর কি হয় বেরিলিয়াম, তারপরে হয় বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, আর্গন, আচ্ছা ফ্লুরিন, নিয়ন, তারপরে আছে সোডিয়াম। আচ্ছা যারা এগুলো জানো না, 1 থেকে 20, 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, এগুলো যারা মুখস্থ করোনি, তোমরা একটা কাজ করবা, এগুলো আমি লিখিয়ে দিব একটু, ঠিক আছে, তো তোমরা একটু লিখে নিবা এগুলো যারা জানো না, যারা জানো খুবই ভালো, 9-এ ছিল। আচ্ছা তাহলে দেখো এবার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এভাবে আমি লিখলাম। তাহলে নিউল্যান্ড বলেছিলেন দেখো, এটা ধরো আমি 1 নম্বর মৌল ধরলাম, তাহলে এটার পরের 1 2 3 4 5 6 7 8, এটা হয়ে গেল তার 8 নম্বর মৌল, মানে লিথিয়ামের পরের এটা কত 8 নম্বর মৌল। তাহলে তিনি বলেছিলেন যে আমরা একটা মৌল ধরবো, দিয়ে তার পরের 8 নম্বর মৌলটা ধরে নিব, দিয়ে তাদেরকে সাজাবো, দিয়ে সেটা হয়ে যাবে ধর্মের মিল দেখা যাবে। বোঝা গেল, মানে এখানে একটা মৌল তারপরে 8 নম্বর মৌলের সঙ্গে মিল দেখা যাবে, এটা তিনি বলেছিলেন, ভালোভাবে বললাম আমি। তাহলে এবার ধরো এখানে আছে লিথিয়াম, তাহলে তারপরে 8 নম্বর কি আছে সোডিয়াম, তো লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের মিল দেখা যাবে, এটা ছিল। আচ্ছা এবার এই যে সূত্রটা আছে, বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষা করেছিলেন, দিয়ে দেখা গেছিল যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন হালকা মৌলের ক্ষেত্রে, ঠিক আছে, হালকা মৌলের ক্ষেত্রে এই সূত্রটা কাজ করে। হালকা মৌলের ক্ষেত্রে মানে কি, যেগুলো সবচেয়ে হালকা, আমরা জানি সবচেয়ে বেশি হালকা কি হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে হালকা মৌল আছে সেগুলোর ক্ষেত্রে এই সূত্রটা কাজ করে। কিন্তু যখন ভারী কোনো মৌল চলে আসে এই সূত্রটা কাজ করে না। তার মানে আমরা একটা সূত্র বললাম কিন্তু সেটাও কাজ করে না। এবার তোমরা লিখো নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র, সূত্রটা কি বললাম লিখো, কোনো একটি মৌলের
প্রতি অষ্টম মৌলটি প্রথম মৌলের কোন একটি মৌলের প্রতি অষ্টম মৌলটি প্রথম মৌলের ধর্মের অনুরূপ হয়। এটা হয়ে গেল সূত্র, মানে কোনো একটা মৌল আছে তারপরে 8 নম্বর মৌল, তাদের ধর্মটা সেম হয়, অনুরূপ মানে একই হয়। আচ্ছা, দিয়ে তোমরা যেমন লিখবা, যেমন দিয়ে এটা দেখাও তোমরা যে লিথিয়াম বেরিলিয়াম এভাবে পরপর দিয়ে এটার সঙ্গে সোডিয়ামের এটার মিল দেখা গেল। তাহলে এটা একটা। এবার আমি বললাম সূত্রটা ভালো ছিল, হ্যাঁ, কিন্তু এই সূত্রটা সব ক্ষেত্রে কাজ করে না, শুধুমাত্র হালকা মৌলের ক্ষেত্রে কাজ করে। এবার আমাদের ভারী ভারী অনেক মৌল আছে, যেমন ইউরেনিয়ামের 235 238 ভর, তো সেই ক্ষেত্রে এগুলো কাজই করবে না, তার জন্য এটাও বাদ যাবে। তাহলে লিখবা এই সূত্র ব্যবহার করা হয় না, এই সূত্র ব্যবহার করা হয় না, এটা লিখো কেন হয় না, কারণ এটি হালকা মৌলের ক্ষেত্রে কাজ করে। বললাম এই সূত্রটা শুধুমাত্র হালকা মৌলের ক্ষেত্রে কাজ করে, তার জন্য এটাও আমাদের বাদ যাবে না। তাহলে দেখো প্রথম থেকে আমরা কি বলছি যে একটা আমরা পর্যায় সারণী বানাবো, তার জন্য আমরা একটা সূত্র খুঁজছি, কিন্তু সেই সূত্রটা হচ্ছে না। এবার দেখো তারপরে যে বৈজ্ঞানিকগুলো আছে সেই যে সূত্রগুলো সেগুলো গ্রহণ করা হবে। তাহলে এখানে আমরা দুটো সূত্র জানলাম, সেগুলো ভালো, কিন্তু সেগুলো আমাদের কার্যকরী হবে না। নেক্সট এবার যে সূত্রটা আছে সেটা থেকে দেখো আমাদের মেন যে সূত্র সেগুলো আমরা জানবো। তাহলে যদি বলা হয় প্রথমে দেখো একটা সূত্র আছে যেটাকে বলা হয় মেন্ডেলিফের সূত্র, তারপরে আছে লোথারমিয়ারের সূত্র বা লেথারমিয়ারের সূত্র, তো আমরা দেখো সেটা জানবো। তো যদি বলা হয় মেন্ডেলিফের সূত্র দেখো এখান থেকে মেন শুরু হবে। মেন্ডেলিফ হয়ে যাবে হিরো, কারণ মেন্ডেলিফের সূত্রটা আমাদের কাজে লাগবে, দিয়ে একটা পর্যায় সারণী হবে। মেন্ডেলিফের সূত্র কি হয়, মেন্ডেলিফের সূত্রতে বলা হয় দেখো আমি বলছি, মেন্ডেলিফ বলেছিলেন আমরা এমন কয়েকটি মৌল ধরবো যে সেগুলোকে তাদের পারমাণবিক ভরের অনুসারে সাজিয়ে দিব, দিয়ে সাজালে তাদের মধ্যে আমরা মেল খুঁজবো, দিয়ে সেই যে মেলগুলোকে আমরা যখন একটা শ্রেণীতে রেখে দিব তখন তাদের মধ্যে ধর্মের মিল দেখা যাবে। আমি জানছি বুঝতে সমস্যা হচ্ছে, আমি বলছি দেখো, আমি ধরো এটা বললাম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইভাবে আমরা পরপর সাজিয়ে দিলাম। কিভাবে সাজাবো দেখো, তাদের পারমাণবিক ভর বৃদ্ধিতে। বেরিলিয়ামের ক্ষেত্রে কত হয় দেখো, বেরিলিয়াম কত আছে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 9 হবে। তারপর ম্যাগনেসিয়ামের কত হয় 24.5, ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হয় 40। তাহলে দেখো ধীরে ধীরে ভরটা কি হচ্ছে, বাড়ছে। তার মানে আমরা ভরের বৃদ্ধির অনুসারে সাজিয়ে দিব, দিয়ে তারপর দেখো ধর্মের মিল দেখা যাবে। কিভাবে, এটা বেরিলিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা ক্যালসিয়াম, তাহলে এগুলো তিনটির মধ্যে আম আছে জানো, সেগুলো ধাতু, যেগুলোর মধ্যে আম থাকে সেটা ধাতু হয়, তার জন্য এই তিনটির মধ্যে দেখো ধর্মের মিল আছে, তার মানে এটা হয়ে যাবে একটা বলো কি পরস্পরের একই ধর্মের মৌল। তার জন্য দেখো এখানে আমরা একটা পারফেক্ট সূত্র পেলাম যে আমরা বিভিন্ন মৌলগুলোকে নিজেরাই যাচাই করে দেখব যে কোনটার মধ্যে মিল দেখা যাবে, দিয়ে সেটাকে একটা শ্রেণীতে সাজাবো এবং পর্যায়ে, সেটা আমি বলবো একটু পরে কিভাবে শ্রেণীতে কিভাবে পর্যায়ে, দিয়ে আমরা দেখো মিল দেখা যাবে। তো এইভাবে দেখো আমাদের একটা সূত্র। তাহলে এটা লিখো মেন্ডেলিফের সূত্রটা, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে পুনরাবৃত্ত হয়। আচ্ছা, এটার মানে কি, একটা কোনো মৌল আছে, তারপরে যখন আরো যে মৌলের ভরটা যখন বৃদ্ধি হবে, দিয়ে অন্য কোনো মৌল আসবে, তো তার যে ধর্মটা এবং নতুন যে ধর্মটা আছে সেগুলোর মধ্যে পুনরাবৃত্ত ঘটবে, মানে সেগুলোর আবার রিপিট হবে। পুনরাবৃত্ত মানে রিপিট হবে, আবার ফিরে আসবে। তাহলে এইভাবে দেখো, এটা আমি বললাম সূত্র, এটা ছিল কার সূত্র দেখো মেন্ডেলিফের সূত্র। এখান থেকে আমাদের একটা পারফেক্ট দেখো পর্যায় সারণী তৈরি করা হবে, তারপরে আবার সেটা আবার আমরা ধীরে ধীরে অ্যাডভান্স হবে, ওটা আমরা জানবো। আচ্ছা, এবার দেখো যদি বলা হয় যে মেন্ডেলিফের সূত্র, তার আগে দেখো আর একটা বৈজ্ঞানিক ছিল, তার নাম ছিল লোথারমিয়ার বা লুথারমিয়ার। তাহলে লুথারমিয়ারের সূত্রে বলা হয়েছিল দেখো
যে এই যে সূত্রটা সেম সেম এখানে কি লেখা আছে দেখো, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি। আর ইসের সূত্র, লুথার মেয়ারের সূত্রটা ছিল দেখো বিভিন্ন মৌলের, শুধুমাত্র তিনি বলেছিলেন দেখো ভৌত ধর্মগুলি। তাহলে এবার বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে পুনরাবৃত্ত হয়, মানে তাদের পারমাণবিক ভর যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাদের সঙ্গে ধর্মটাও ম্যাচ হবে। তাহলে এটা তিনি বলেছিলেন, কিন্তু দেখো যে লুথার মেয়ার আছে তিনি সেটা বুঝতে পেরে গেছিলেন, মানে সেটা আবিষ্কার করেছিলেন, কিন্তু মেন্ডেলিফ তার আগে এটা মানে প্রকাশিত করেছিলেন। তার জন্য মেন্ডেলিফের সূত্রটা, লুথার মেয়ারের সূত্রটা আগে তৈরি হয়েছিল, কিন্তু মেন্ডেলিফ তার আগে এটা প্রকাশ করতে পেরেছিলেন। তার জন্য মেন্ডেলিফের সূত্রটাই আমরা গ্রহণযোগ্য হবে এবং লুথার মেয়ারটা বাদ যাবে। তাহলে বোঝা গেল এই সেম সূত্র লুথার মেয়ার আগে করেছিলেন, কিন্তু মেন্ডেলিফ আগে প্রকাশ করেছিলেন। তার জন্য আমরা মেন্ডেলিফের সূত্রের সাহায্যে পর্যায় সারণী বানাবো। এবার কিভাবে দেখো, আমি প্রথম থেকে বলছি যে একটা আমরা পর্যায় সারণী বানাবো, তো এটা কিভাবে হবে সেই পর্যায় সারণী, সেটাই আমরা এবার দেখবো। আরো পড়ছি আমরা, তার আগে দেখো আমাদের একটা ডিসক্রিপশনে দেখো প্লেলিস্ট আছে, যেখানে ক্লাস 10 এর প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে। তো তোমরা সেই প্লেলিস্টে গিয়ে যাও, মোড লেখা আছে, সেখানে তোমরা সেভ করে নাও। সেটা সেভ করলে তোমাদের নিচে একটা ইউ লেখা থাকবে, সেখানে দেখবা সেটা সেভ হয়ে গেছে। তো সেটা সেভ করলে তোমাদের কোনো কিছু খুঁজতে হবে না, পরপর প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা। অবশ্যই সেটা দেখে নিও। আচ্ছা, ভিডিওটিকে এদিকে একটা লাইক এরিয়া আছে, লাইক করে দাও এবং একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তার উপরে লিখে নাও মেন্ডেলিফের পর্যায় সারণী। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী দেখো বললাম সূত্র থেকে আমরা বানাবো। তাহলে কি হয় পর্যায় সারণী মেন্ডেলিফের, আমি একটা পর্যায় সারণী দেখো তোমাদের বানিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা এখন একটু দাঁড়াও, একটু পরে লিখবা, আগে বুঝে নাও, তারপর এখন তোমরা এগুলো করিও না। তাহলে এবার দেখো এইভাবে আমি একটা পর্যায় সারণী তৈরি করছি। এগুলো কি হয় আমি বলছি সব ধীরে ধীরে, তোমরা ভালোভাবে দেখো। যে দেখো এইভাবে যে লাইনগুলো আছে, সেই যে আমি লিখছি সেগুলোকে পর্যায় বলা হয়। মানে এই যে দেখো বাম দিক থেকে ডান দিকের মধ্যে যে আমরা লাইনগুলো যাচ্ছি সেগুলোকে পর্যায় বলা হয়। আর ওপর থেকে নিচ যে আমরা ঘরগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি বলা হবে, শ্রেণী। তাহলে বোঝা গেল বাম দিক থেকে ডান দিকে যেটা আছে সেটা হয়ে যাবে পর্যায়, এবং ওপর থেকে নিচ যেটা আছে সেটা শ্রেণী। এটা জাস্ট মনে রাখো। এবার দেখো, তাহলে আমরা ধরো একটা কোনো মৌল আছে, তাহলে সেই মৌলটাকে কিভাবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান করব সেটা বুঝে নাও। খুব ইজি। দেখো আমরা ধরো বললাম যে সোডিয়াম আছে, আমরা সোডিয়ামটাকে আমরা রাখবো। তো সোডিয়ামটা কিভাবে রাখবো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব আমাদের। কিভাবে ইলেকট্রন বিন্যাস, দেখো সোডিয়ামের প্রথমে দুটো ইলেকট্রন থাকে, তারপরে 8টা ইলেকট্রন, তারপরে একটা ইলেকট্রন। জানো তো মোট কটা, 11টা ইলেকট্রন থাকে। তাহলে কিভাবে থাকবে দেখো, প্রথমে দুটো ইলেকট্রন, তারপরে 8টা ইলেকট্রন, তারপরে একটা ইলেকট্রন, তো এইভাবে 11টা। এবার দেখো এখানে আমরা যে কয়টি পর্যায় হবে, দেখো পর্যায় সংখ্যা আমাদের তাদের ইলেকট্রনের কক্ষ সংখ্যা অনুযায়ী মাপবো। 1টি 2টি 3টি, তাহলে কয়টি কক্ষ আছে এখানে, 3টি। তাহলে পর্যায় কত হবে, 3। তাহলে আমি শ্রেণীগুলোকে এইভাবে লিখছি 1 2 3 4 5 6, আর এগুলো এদিক বরাবর কি বললাম 1 2 3 4, এগুলো পর্যায়, আর ওপর থেকে কি বললাম শ্রেণী। আবার বলছি এগুলো পর্যায়, ওপর যে নিচ এগুলো হচ্ছে শ্রেণী। তাহলে এবার পর্যায় কত হবে দেখো, পর্যায় 3, মানে এই 3 নম্বর পর্যায়ে কি থাকবে, সোডিয়ামটা থাকবে। এবার 3 নম্বরের আবার কোথায় থাকবে, দেখো 1 নম্বর শ্রেণীতে, মানে যে মৌল আছে সেটার শেষ যেটা আছে ইলেকট্রন সেটা হবে তার শ্রেণী নাম্বার। বোঝা গেল, একটা মৌল, তাহলে সেটা দেখো যে 3টে আছে কক্ষ সেটা হবে তার পর্যায়, এবং যে শেষে যটা ইলেকট্রন আছে সেটা হয়ে যাবে তার শ্রেণী। তাহলে 3 নম্বর পর্যায় মানে এটা, আর 1 নম্বর শ্রেণী মানে এই ঘর, তাহলে সোডিয়ামটা থাকবে এখানে। বোঝা গেল, তাহলে কোনো একটা মৌলকে আমরা এইভাবে অবস্থানটা রাখবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। আমি আরো বলছি, ধরো আমি রাখলাম এখানে উদাহরণ দিয়ে বলছি, ফ্লুরিন। ফ্লুরিন কত হয় 9, তাহলে কত হবে দেখো 2 আর 7, 2 আর কত 7। তাহলে পর্যায় কত দেখো 1 2 দুটো পর্যায়, আর শ্রেণী কত 7, 2 নম্বর পর্যায়, দেখো 2 নম্বর পর্যায় আর শ্রেণী 7 আছে। এখানে 7 নম্বর শ্রেণী নাই, তো আমরা অন্য, তোমাদের আরেকটা থাকবে, হ্যাঁ আরেকটা থাকবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো এইভাবে বললাম এটা, তাহলে এবার এটা ধরো 7 নম্বর পর্যায়। তাহলে দেখো 2 নম্বর পর্যায় আর 7 নম্বর শ্রেণী, 2 নম্বর পর্যায় 7 নম্বর শ্রেণী, তার মানে এখানে 2 নম্বর পর্যায় এখানে থাকবে দেখো যেটা বলছিলাম ফ্লুরিন। তো এইভাবে দেখো ফ্লুরিনের অবস্থান হয়। বোঝা গেল, মানে ইলেকট্রন বিন্যাসের। আমি আর একটা জাস্ট দেখাচ্ছি, ক্লোরিন। আচ্ছা ক্লোরিন, আচ্ছা ক্লোরিন বাদে অন্য কিছু ধরছি, সালফার। সালফার কত হয় 16, 16, তারপরে 2 আর 8 10 আর 6 16। বোঝা গেল, সালফারে 16 হয়, 2 আর 8 10 আর কত 16। তাহলে এটা কয় নম্বর পর্যায়ে হবে, 3 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়, আর কয়টি শ্রেণী হবে দেখো 6 শ্রেণী। তাহলে 3 নম্বর পর্যায়ে 6 নম্বর শ্রেণী, তাহলে এখানে থাকবে সালফার। তো এইভাবে দেখো আমরা অবস্থানটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে বিভিন্ন মৌলের অবস্থান এইভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, তাহলে পর্যায় সারণী দেখো আমাদের এইভাবে তৈরি করা হবে। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী কাকে বলে, দেখো
মেন্ডেলিফের সূত্র, পর্যায় সূত্র থেকে যে সারণীটা, যে শ্রেণীটা তৈরি হলো, মানে পর্যায়গত শ্রেণীর বিভাগ করে যে সারণী তৈরি করা হলো সেটাকে বলা হয় মেন্ডেলিফের পর্যায় সারণী। দিয়ে একটা আমি তিনটে অবস্থান দেখালাম, তোমরা লিখো। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণী কাকে বলে বা কি হয় সেটা লিখো। মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুসারে, মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুসারে যে পর্যায়গত শ্রেণী বিভাগের দ্বারা, পর্যায় সারণী তৈরি করা হয়, পর্যায় সারণী তৈরি করা হয় তাকে মেন্ডেলিফের পর্যায় সারণী বলে। মেন্ডেলিফের পর্যায় সারণী বলে। বোঝা গেল? এটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণী। এবার তোমরা একটা ছকের মাধ্যমে এভাবে একটু দেখিয়ে দাও। আমি আর কয়েকটা মৌল দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। কার্বন ধরো আছে, কার্বন কত হবে? 2 আর 4, তাহলে 2 নম্বর পর্যায় 4 নম্বর শ্রেণী, এখানে থাকবে কার্বন। আমি ধরো বলছি নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 7, 2 আর কত হবে? 5, তাহলে দেখো 2 নম্বর পর্যায় 5 নম্বর, তার মানে এখানে হবে নাইট্রোজেন। আমি ধরো বললাম অক্সিজেন, অক্সিজেন কত হবে? অক্সিজেন 8 থাকে, তার মানে 2 আর 6, তাহলে এইখানে থাকবে অক্সিজেন। আমি ধরো বললাম বেরিলিয়াম, বেরিলিয়াম কত হয়? 4, তাহলে 2,2, 2 নম্বর পর্যায় 2 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর পর্যায় আর 2 নম্বর শ্রেণী, এখানে থাকবে কি তাহলে? বেরিলিয়াম। এইভাবে দেখো মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান করে। এবার মেন্ডেলিফের পর্যায় সারণীর কয়েকটা জিনিস জানতে হবে। দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে মনে রাখবা মোট দেখো 63 মানে 63টা মৌল ছিল। আমাদের মোট মৌল আছে 118টি, কিন্তু তখন অনেক বছর আগে মেন্ডেলিফের সময় তখন আমাদের সব মৌল আবিষ্কার হয়নি, তার জন্য 63টি মৌল ছিল। এবার দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল এবং 8টি শ্রেণী, 7 পর্যায় এবং 8 শ্রেণী। ঠিক আছে, তাহলে দেখো প্রথম পয়েন্ট ওটাই লিখো। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় ও 8টি শ্রেণী ছিল। বোঝা গেল? তাহলে প্রথম পয়েন্ট 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল। 2 নম্বর দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমি বললাম যে 63টি মৌল ছিল, তাহলে লিখো এটা 63টি মৌল ছিল। ঠিক আছে, এটা 63টি মৌল ছিল। এবার দেখো এই পর্যায় সারণীতে তোমরা একটু অবশ্যই বইয়ে তোমাদের আছে, দেখে নিও ভালোভাবে, তোমরা বার করো পর্যায় সারণী চ্যাপ্টার দিয়ে লেখা আছে হেডিং এ দেখো মেন্ডেলিফের পর্যায় সারণী। আমি দেখাচ্ছি তোমাদের, ছায়ার বইয়ে আছে, হ্যাঁ এভাবে দেখো লেখা আছে মেন্ডেলিফের পর্যায় সারণী, তোমরা একটু দেখে নিবা, তোমাদের যে বই আছে সেটাতে থাকবে, দেখে নিও। আচ্ছা, এবার দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে বললাম 63টি মৌল ছিল। হ্যাঁ, এবার সেটিতে এক ধরনের মৌল ছিল না, যেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল মানে কি? যে সকল মৌল অন্য কোনো মৌলের সঙ্গে বন্ধন করে না, মানে তারা একা থাকে। বোঝা গেল? মানে যে মৌলগুলো সর্বদা নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। সেগুলো যেমন আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো বিভিন্ন মৌল। ঠিক আছে, তাহলে এই যে মৌলগুলো বললাম বিক্রিয়া করে না, তাই এগুলো মানে তখন আবিষ্কার হয়নি। মানে কোনো একটা মৌল যখন আবিষ্কার হয় সেটা তার বিক্রিয়ার মাধ্যমে বোঝা যায়, কিন্তু এই যে মৌলগুলো আছে সেগুলো বিক্রিয়াই করে না, তার জন্য তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তার জন্য বললাম সেই মৌলগুলো ছিল না। তাহলে কি ছিল না লিখে নাও, মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল ছিল না, নিষ্ক্রিয় মৌল ছিল না। তাহলে এটা বললাম একটা পয়েন্ট, যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে দেখো নিষ্ক্রিয় মৌল ছিল না। আর একটা দেখো লাস্ট যেটা বলছিলাম, মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে কক্ষ মানে পরমাণুর বা মৌলে লিখলে হতো, পরমাণুর কক্ষ সংখ্যা, পরমাণু কক্ষ সংখ্যা সমান কি হয়? পর্যায় সংখ্যা। পরমাণুর কক্ষ সংখ্যা, এটা আবার বোঝাবো আমি। আর পরমাণুর শেষ ইলেকট্রন সংখ্যা সমান কি হয়? শ্রেণী সংখ্যা।
এটা লাস্ট পয়েন্টটা আরেকটু আমি বলছি। একটা ধরো পরমাণু আছে, ধরো আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কত হয় 13, তাহলে কত আসবে দেখো 2 8 আর কত আসবে 2 আর 8 10 আর 3 13। তাহলে কক্ষ কটা আছে, একটি দুটি তিনটি, তাহলে এটা কত নম্বর পর্যায়ে থাকবে অবশ্যই জানো, 3 নম্বর পর্যায়ে থাকবে। আর শ্রেণী কত হবে দেখো 3 নম্বর শ্রেণী, শেষে কত আছে 3, তার জন্য এটা 3 নম্বর পর্যায় এবং 3 নম্বর শ্রেণী, ওটাই লেখা হয়েছে দেখো। পরমাণুর কক্ষ সংখ্যা মানে হবে পর্যায় সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা শেষ, সেটা হয়ে যাবে শ্রেণী সংখ্যা। আমি আরো বলছি, ধরো আমি বললাম ফসফরাস কত হয় 15, তাহলে 2 আর 8 10 আর 5 15, তাহলে পর্যায় সংখ্যা কত হয়ে যাবে, পর্যায় সংখ্যা হয়ে যাবে 3 আর শ্রেণী সংখ্যা 5। তো পর্যায় সংখ্যা 3 এবং শ্রেণী 5। তো এইভাবে দেখো যে কক্ষ সংখ্যা দ্বারা পর্যায় সংখ্যা নির্ণয় হয়, আর শীর্ষের ইলেকট্রন দ্বারা শ্রেণী সংখ্যাটা নিয়ন্ত্রণ হয়। লাস্ট টপিক দিয়ে আজকের ক্লাস শেষ। দেখো আমাদের জানতে হবে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল ছিল না, তো পরবর্তীকালে আবার যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হলো, দিয়ে মেন্ডেলিফের পর্যায় সারণীটিকে সংশোধন করা হয়, দিয়ে সেটার নাম দেওয়া হয় সংশোধিত বা পরিমার্জিত মেন্ডেলিফের সূত্র। বোঝা গেল? মানে নিষ্ক্রিয় মৌলগুলো যখন ছিল না, পরে আবিষ্কার হয়। আবার কখন আবিষ্কার হয়, যখন বিভিন্ন যন্ত্রপাতি আমাদের ধীরে ধীরে উন্নত হয়, দিয়ে আবিষ্কার হয়। ঠিক আছে, তো সেইভাবে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীটার নতুন নাম হয়েছিল পরিমার্জিত বা সংশোধিত মেন্ডেলিফের সূত্র। তাহলে এটা লাস্ট কথা বললাম। আজকের ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগলো, তোমরা আমাদের জানাও কমেন্টের মধ্যে, এবং একটা প্রশ্নের উত্তর দাও, মেন্ডেলিফের সূত্রে কোন রাশি বৃদ্ধি অনুসারে হয়। মানে মেন্ডেলিফের সূত্রটা আমি বললাম যে কোন রাশি ব্যবহার করা হয়, যে পারমাণবিক ভর না পরমাণু ক্রমাঙ্ক না কোনটা, তো সেটা তোমরা কমেন্টের মধ্যে জানাও। এবং আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই বলিও। ঠিক আছে, আবার পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে, সবাই পড়ো, এবং আমরা সব কিছু আপলোড করে দেবো ধীরে ধীরে। তো আমাদের যে প্লেলিস্টটা বললাম সেটা সেভ করে নিও।